আমি রত্না রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন বিভাগ তৃতীয় বর্ষে আছি। ইতোপূর্বে আমি 22 ব্যাচের ক্লাস নিয়েছি ভূগোল, মনোবিজ্ঞান, পৌরনীতি ও সমাজবিজ্ঞান। এবার তোমাদের 23 ও 24 ব্যাচের আজকে আমি পৌরনীতি ও সুশাসন ক্লাসটি নেব। তো আজকে আমরা পড়ব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়। ঠিক আছে, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। তো পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায় থেকে আমরা যেগুলো জানবো, পৌরনীতি ও সুশাসনের ধারণা, পরিধি, অন্যান্য শাখার সাথে পৌরনীতি ও সুশাসনের যে সম্পর্কগুলো আছে এই চ্যাপ্টার পড়ার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে, পৌরনীতি ও সুশাসন আমরা আজকে ক্লাসটি শুরু করে দেই। এই ক্লাসটি এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো পৌরনীতি ও সুশাসনের ধারণা, আমাদের নাগরিক জীবনে পৌরনীতি ও সুশাসনের কি গুরুত্ব আছে এবং এগুলো জানা কেন আমাদের জন্য প্রয়োজনীয় সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, তো পড়ছি আমরা তাহলে পৌরনীতি প্রথম অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পরিচিতি, ইন্ট্রোডাকশন টু সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। তাহলে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ আমরা তাহলে দেখতে পাচ্ছি সিভিক্স, আর সুশাসনের ইংরেজি যে প্রত্যয়টি আছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স। পৌরনীতি ও সুশাসন এই বিষয়টি চ্যাপ্টারটি প্রথমে পড়ার আগে আমরা প্রথমে একটি বিখ্যাত অ্যারিস্টটলের বিখ্যাত একটি উক্তি দিয়ে ক্লাসটি শুরু করছি। অ্যারিস্টটলকে তোমরা সবাই জানো, অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। তার একটি বিখ্যাত উক্তি আছে, উক্তিটি কি দেখো। অ্যারিস্টটল তার বিখ্যাত উক্তিতে বলছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেল। মানুষ কি? মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব, তাই না? তারপর বলছে, অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ এ সোসাইটি। এবং একজন মানুষ যে সমাজে বাস করে না, ইজ আইদার এ গড অর এ বেস্ট। সে হয় দেবতা নয় পশু, তাই না? তাহলে এই উক্তিটির অর্থটা কি দাঁড়াইলো? যে মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব। যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা নয় পশু। এই উক্তিটি কি করেছেন? এই উক্তিটি করেছেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ঠিক আছে, তো এখানে বলছে কি মানুষ হচ্ছে স্বভাবতই সামাজিক জীব। সামাজিক জীব কেন? সেই প্রাচীন কাল থেকে মানুষ যখন গুহায় বসবাস করত, মানুষ যখন ফলমূল খেয়ে জীবন ধারণ করত, শিকার করে জীবন ধারণ করত, সেই আদিম কাল থেকে মানুষ কিন্তু কি করে? সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তাই না? সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত কি হয়েছে? বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে সমাজে অনেক উন্নয়ন সাধন হয়েছে এবং আজকের এই সমাজে এসে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত মানুষ কি করছে? সংঘবদ্ধ হয়ে বসবাস করছে, তাই না? আর এই সংঘবদ্ধ হয়ে বসবাস করার সময় মানুষকে কি করতে হয়? সমাজে যখন মানুষ একসঙ্গে সংঘবদ্ধ হয়ে বসবাস করে তাকে কিছু রীতিনীতি, আচার আচরণ, নিয়ম কানুন মেনে চলতে হয়, তাই না? আর এই রীতিনীতি, নিয়ম কানুন, আচার আচরণ গুলো যদি সমাজে না থাকে তাহলে কি হবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হানাহানি হবে, মানুষে মানুষে বিদ্বেষ হবে। এই জন্য সমাজে বসবাস করতে হলে মানুষকে কিছু রীতিনীতি, নিয়ম কানুন, আচার আচরণ মেনে চলতে হয়। তাহলে আমরা পেলাম যে জ্ঞানের যে শাখায় একজন মানুষকে সমাজে বা দেশে বসবাস করতে হলে কিছু আচার আচরণ, নিয়ম কানুন, রীতিনীতি মেনে চলতে হয়, জ্ঞানের সেই শাখাকে আসলে পৌরনীতি বলা হচ্ছে। ঠিক আছে, তো পৌরনীতির ধারণাটা তাহলে তোমরা বুঝতে পারলে যে পৌরনীতি বিষয়টা কি। এর পরের স্লাইডটা আমরা দেখি। আচ্ছা, এখানে বলছে দেখো, পৌরনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে কি একজন মানুষকে কি বলছে এখানে? পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ নাগরিকের বিষয়ক কার্যাবলী নিয়ে যে শাখা আলোচনা করে সেটাই আসলে পৌরনীতি। যেমন রাষ্ট্রে বসবাস করতে হলে একজন নাগরিককে রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব পালন করতে হবে, কি কি কর্তব্য পালন করতে হবে এবং রাষ্ট্র তাকে কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে, সেই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আমরা মূলত বলছি কি পৌরনীতি বা সিভিক্স, তাই না?
এরপরে বলছে দেখো, পরিণত সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে পরিণত সুশাসন সামাজিক বিজ্ঞান সেই প্রাচীনকাল থেকে মানুষ সংঘবদ্ধ বসবাস করছে এবং একসঙ্গে বসবাস করতে করতে মানুষকে কিছু রীতিনীতি আয়ত্ত করতে হচ্ছে। তো সেই জন্যই বলা হচ্ছে পরিণতি একটি কি সামাজিক বিজ্ঞানও বটে। পরিণতির সঙ্গে আরো একটি যে প্রত্যয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে কি গুড গভর্নেন্স বা সুশাসন। সুশাসনের ইংরেজি যে প্রত্যয়টা আমরা দেখছি সেটাকে বলা হচ্ছে গুড গভর্নেন্স। তাহলে গুড গভর্নেন্সটা কি? একটি দেশে যখন কি রাষ্ট্র যখন একটি সুন্দরভাবে সুচারুভাবে সব কার্যগুলি সম্পন্ন করতে পারে, রাষ্ট্রের সকল নাগরিক যখন তাদের সকল দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে রাষ্ট্রের প্রতি পালন করে এবং রাষ্ট্র যখন একজন নাগরিকের সকল অধিকারগুলো সুন্দরভাবে কি করে প্রোভাইড করে, এবং সেই সময়ে কি হয় সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে কি যে জ্ঞানের যে শাখায় কি করা হয়, গুড গভর্নেন্সটা কি সুশাসন প্রতিষ্ঠা করা, মানে রাষ্ট্রের প্রতি নাগরিকের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো যদি নাগরিক পালন করে এবং রাষ্ট্র যদি নাগরিকের সকল সুযোগ সুবিধাগুলো সুন্দরভাবে কি করে প্রোভাইড করে, তখন তাকে আমরা কি বলছি সুশাসন বা গুড গভর্নেন্স, তাই না? তাহলে পৌরনীতি ও সুশাসনের সম্পর্কে একটি প্রাথমিক ধারণা কিন্তু আমরা জেনে গেলাম, তাই না? আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে চলে যাব। এটা আমরা পৌরনীতি সম্পর্কে একটি কি জানলাম, একটি প্রাথমিক ধারণা জানলাম, কিন্তু কি ব্যুৎপত্তিগত অর্থে আসলে পরিণতিটা কি, পরিণতি কোথায় থেকে আসছে, আমরা এখন এই বিষয়গুলো জানবো। ঠিক আছে? তো এখানে দেখো, ইংরেজি সিভিক শব্দের বাংলা প্রতিশব্দ আসলে পরিণতি। এই পরিণতির শব্দটা কোথা থেকে এসেছে? ইংরেজি সিভিক শব্দ থেকে। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস থেকে। তাহলে সিভিক শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ সিভিস থেকে এবং সিভিটাস থেকে। মানে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এই পরিণতি বা সিভিক শব্দটির উৎপত্তি হয়েছে, তাই না? সিভিক্স এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। সিভিক শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, এবং এই নাগরিক ও নগর রাষ্ট্র এই শব্দ দুটির সমন্বয়ে আসলে আমাদের এই পরিণতি শব্দটি এসেছে। সংস্কৃত ভাষায় পরিণতিকে কি বলা হয়? বলা হয় পুর বা পুরী। আর এবং এই পুর বা পুরীতে যারা বসবাস করা হয় তাদেরকে বলা হয় পুরবাসী, যাকে আমরা সিভিক্সের ভাষায় বলি কি নাগরিক, তাই না? তাইলে ব্যুৎপত্তিগত অর্থে আমরা কি হয় দেখি। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে কি সিভিক্স হচ্ছে নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, নগর রাষ্ট্রে বসবাস করে কি নাগরিকদের আচার আচরণ ও কার্যাবলীর বিজ্ঞানকে আসলে বলা হচ্ছে কি সিভিক্স। কিন্তু এই নগর রাষ্ট্রগুলো কোথায় প্রচলিত ছিল? প্রাচীন ভারতবর্ষ গ্রীসে মূলত এই কি ছিল, এই নগর রাষ্ট্রগুলো প্রচলিত ছিল, বুঝছো? তো ব্যুৎপত্তিগত অর্থে আমরা জানলাম যে নাগরিক হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ জীবন প্রণালী নিয়ে যে কার্যবলী সেগুলোকে আসলে কি বলা হচ্ছে সিভিক্স। কিন্তু নগর রাষ্ট্রগুলো কিন্তু কি ছিল? নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনে কি খুবই ছোট এবং জনসংখ্যায় খুবই সীমিত ছিল। আর এই নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল কোথায়? প্রাচীন গ্রীসের অ্যাথেন্স ও স্পার্টায়। আর এই নগর রাষ্ট্রগুলোতে কি ছিল জানো? ওই সময় যারা নগর রাষ্ট্রের সকল নাগরিককে কিন্তু সকল মানুষকে কিন্তু নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে শুধু তাদেরই নাগরিক বলা হতো যারা রাষ্ট্রের সকল কার্যে অংশগ্রহণ করতে পারতো, যাদের রাজনৈতিক অধিকার ছিল, কেবলমাত্র তাদেরকেই কিন্তু নাগরিক বলা হতো এই নগর রাষ্ট্রে। আর এই নগর রাষ্ট্র গুলো গড়ে উঠেছিল প্রাচীন গ্রীসের অ্যাথেন্স ও স্পার্টায়। কিন্তু কি বর্তমানে কিন্তু এই নগর রাষ্ট্রগুলো কিন্তু আর প্রচলিত নাই। এই নগর রাষ্ট্রের জায়গায় এখন বর্তমানে এসেছে আধুনিক রাষ্ট্র।
এবং এই আধুনিক রাষ্ট্রগুলো আস্তে আস্তে জাতি রাষ্ট্রে পরিণত হচ্ছে। তো আমরা জানলাম যে নগর রাষ্ট্রের সকল মানুষই আসলে নাগরিক হিসেবে গণ্য হতো না, শুধু তারাই নাগরিক হিসেবে গণ্য হতো যাদের রাজনৈতিক অধিকার ছিল এবং যাদের রাষ্ট্রের প্রতি কি তাদের রাজনৈতিক অধিকার এবং রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারতো, শুধু তাদেরই নাগরিক বলা হতো। ওই সময় নারী, দাস এবং বিদেশিদের নগর রাষ্ট্রগুলোতে কিন্তু নাগরিক বলে গণ্য করা হতো না। ঠিক আছে? এবং এই নগর রাষ্ট্রগুলো আস্তে আস্তে কি হয়, বিলুপ্ত হয়ে যায় এবং এই নগর রাষ্ট্রের জায়গায় বর্তমানে আধুনিক রাষ্ট্র আসে, যেগুলোকে আমরা বলি জাতি রাষ্ট্র। এই জাতি রাষ্ট্রগুলো কিন্তু নগর রাষ্ট্রের মতো আয়তনে ছোট না এবং জনসংখ্যায় কম না। নগর রাষ্ট্রগুলোর আয়তন এবং জনসংখ্যা বিস্তৃত এবং এখানকার মানুষের জীবন প্রণালী কি বহুমুখী এবং জটিল। তাই এই নগর রাষ্ট্রের সাথে জাতি রাষ্ট্রের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন দেখো, বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রে কিন্তু 16 কোটি জনসংখ্যা। চীন, রাশিয়া, তারপরে ভারতে সেখানে অনেক অনেক জনসংখ্যা। তাই আধুনিক কালে সে নগর রাষ্ট্রগুলো ভেঙে বর্তমানে আধুনিক কালে জাতি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে। এবার একটি নাগরিকের সংজ্ঞা দেখো। নগর রাষ্ট্রের অনুযায়ী আমরা নাগরিক বলতে কাদের বুঝলাম? যারা শুধু রাষ্ট্রের রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে, শুধু তারাই নাগরিক বলে গণ্য ছিল কিন্তু নগর রাষ্ট্রে। কিন্তু বর্তমানে যে আধুনিক জাতি রাষ্ট্র হয়েছে, তো জাতি রাষ্ট্র অনুযায়ী আমরা কাদের নাগরিক বলবো আমরা সেটা এবার একটু দেখে নিই। তো আধুনিক জাতি রাষ্ট্র অনুযায়ী নাগরিক বলা হচ্ছে, নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে। তাহলে কি, নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে কি করে, স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি কি করে, আনুগত্য পোষণ করে এবং রাষ্ট্রের প্রতি কি করে, দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে, তাদেরকেই বর্তমানে জাতি রাষ্ট্র অনুযায়ী নাগরিক বলা হচ্ছে, তাই না? তাহলে নাগরিকের ধারণা সম্পর্কে আমরা জানলাম যে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করেন এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অধিকারগুলো ভোগ করেন। বর্তমানে নাগরিক বলতে আমরা এই প্রত্যয়টিকেই বুঝে থাকি, তাই না? তো নগর রাষ্ট্রের নাগরিকের সাথে বর্তমান জাতি রাষ্ট্রের নাগরিকতার সংজ্ঞার কিন্তু অনেক পার্থক্য, তাই না? তো আমরা পরিণতির সংজ্ঞা এবং সংজ্ঞা ধারণার সম্পর্কে আমরা জানলাম যে পরিণতি হচ্ছে সেই জ্ঞানের যে শাখায় নাগরিকের অধিকার, কর্তব্য এবং স্থানীয়, জাতীয়, ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা করা হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাকেই আসলে বলা হচ্ছে পরিণতি, তাই না? এখন এই পরিণতির ধারণা দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের বিভিন্ন উক্তি দিয়ে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। এখন আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের এই উক্তিগুলো দিয়ে জানবো আসলে পরিণতিটা কি। এরপর আমরা সর্বজন স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিয়েই পরিণতির ক্লাসটি শেষ করব, ঠিক আছে? তো পরিণতির ধারণা সংজ্ঞা দিতে গিয়ে এফআই গ্লাউড কি বলেন দেখো। এফআই গ্লাউডের মতে সিভিক্স ইজ দ্য স্টাডি অফ ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। সিভিক্স ইজ দ্য স্টাডি অফ ইনস্টিটিউশন, হ্যাবিটস মানে অভ্যাস, অ্যাক্টিভিটিস মানে কার্যাবলী, এন্ড স্পিরিট মানে চেতনা। সিভিক্স ইজ দ্য স্টাডি অফ ইনস্টিটিউশন, হ্যাবিট, অ্যাক্টিভিটিস এন্ড স্পিরিট বাই মিনস অফ হুইচ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যবলী, চেতনার দ্বারা কি করে মানুষ রাষ্ট্রীয় রাজনৈতিক সমাজের প্রতি কি করে, of which a man or woman may fulfill duties and receive benefit of membership in a political community। তাহলে এফআই গ্লাউডের মতে আমরা পরিণতির সংজ্ঞাটা কি আমরা জানলাম যে পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যেখানে
প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারেন। আর এই অধ্যয়নই হচ্ছে কি পৌরনীতি। ঠিক আছে, তাহলে আমরা পরের সংজ্ঞাটি দেখি। ইএম হোয়াইট, এটি খুবই একটি পরিচিত এবং ইএম হোয়াইটের একটি সহজ একটি সংজ্ঞা। তিনি খুব স্বাভাবিকভাবে পরিণতিকে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, civics is the subject that deals with everything. Civics is the subject that deals with everything apparenting to citizenship. তাহলে ইএম হোয়াইটের মতে পরিণতি কি আমরা দেখিনি। পরিণতি হলো নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। ইএম হোয়াইট খুবই সাধারণ এবং খুবই সহজ একটি সংজ্ঞা দিয়েছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে আসলে পরিণতি বলে। এটা খুবই একটি কমন একটি সংজ্ঞা এবং এটি এমসিকিউ তে অনেকবার আসে যে পরিণতি নিয়ে ইএম হোয়াইটের উক্তিটি কি, এবং ধরো এমন ভাবে কোশ্চেন আসতে পারে যে নাগরিকতার সাথে সম্পর্কিত সকল আলোচনায় হলো পরিণতি, এই উক্তিটি কার। এভাবে কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। তো পরের উক্তিটা দেখো। আচ্ছা, পরের সংজ্ঞাটা দেখো। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি কি বলছে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি বলে, সিভিক্স ইজ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। মানে পরিণতি হচ্ছে একটি শুধু সামাজিক বিজ্ঞান না, রাষ্ট্রবিজ্ঞানের শাখা, ডিলিং উইথ রাইট অ্যান্ড ডিউটিস অফ এ সিটিজেন। সিভিক্স ইজ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ডিলিং উইথ রাইট অ্যান্ড ডিউটিস অফ এ সিটিজেন। তাহলে ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি অনুযায়ী পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তো পরের সংজ্ঞাটা আমরা দেখিনি। পরের সংজ্ঞাটাতে বলছে দেখো, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া, এটি একটি বিশ্বকোষ। এই ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া অনুযায়ী পৌরনীতির সংজ্ঞাটি কি আমরা এবার একটু দেখিনি। এখানে সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়েছে যে পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার কর্তব্য সমূহ আলোচনা করা হয়। তাহলে এই বিশ্বকোষটি বলছে পৌরনীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা হিসেবে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার কর্তব্য সমূহ নিয়ে আলোচনা করা যায়, তাই না? তো পরিণতি নিয়ে অনেক কি দার্শনিকদের অনেক উক্তি আমরা দেখলাম, অনেক সংজ্ঞা দেখলাম, কিন্তু এটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটি সংজ্ঞা এবং এই সংজ্ঞাটিকে আসলে পরিণতির কি সবচেয়ে কি স্ট্যান্ডার্ড সংজ্ঞা বলে ধরা হয়ে থাকে। তাহলে সংজ্ঞাটি আমরা দেখে নিই। আচ্ছা, এখানে বলছে দেখো, নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয়, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকেই পরিণতি বলা হয়। পরিণতি অনেক সংজ্ঞা কিন্তু আমরা দেখলাম, পরিণতি সম্পর্কে ধারণা নিলাম, কিন্তু এটিকে আসলে পরিণতির স্ট্যান্ডার্ড সংজ্ঞা হিসেবে ধরা হয় যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয়, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখায় আলোচনা করে তাকে আসলে পরিণতি বলা হয়। ঠিক আছে, তো আমরা পরিণতির ধারণা সম্পর্কে জানলাম, তারপরে পরিণতির সংজ্ঞা দেখলাম কিছু। তো পরিণতির ধারণা সংজ্ঞা সম্পর্কে আমার মনে হয় সকলেই অবগত হয়ে গেছি। তো নতুন করে আসলে ধারণা বা সংজ্ঞা নিয়ে বলার কিছুই নাই, কিন্তু একটা ছকের মাধ্যমে সেই সামগ্রিক বিষয়টাকে আমরা এখানে একটু দেখাই দিই যে পরিণতি হচ্ছে দুইটা বিষয় থেকে এসেছে, নাগরিক আর এটা কি নগর রাষ্ট্র। তো নাগরিকের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করছে। এখানে কি নাগরিকের কিছু অধিকার থাকবে এবং নাগরিক কিছু কি করবে, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবে। এবং পরিণতির সংজ্ঞার মধ্যে এসেছে কি নাগরিকের কি করবে, অতীত দিক, নাগরিকের বর্তমান এবং নাগরিকের ভবিষ্যৎ দিক নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করবে। শুধু তাই না, নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের রাষ্ট্রীয় রূপ এবং নাগরিকের আন্তর্জাতিক রূপ, যেটা আমরা স্ট্যান্ডার্ড সংজ্ঞাটার মধ্যে দেখলাম, এগুলো আলোচনা করবে আসলে কি পরিণতি। এগুলোই হচ্ছে আসলে পরিণতির আলোচ্য বিষয় এবং এগুলোই সামগ্রিক ধারণা। আগামী ক্লাসে আমরা পরিণতি পরিধি সম্পর্কে জানবো।
আর বেশি সময় ধরে ক্লাস নিলে কিন্তু ক্লাসের প্রতি মনোযোগও থাকে না। তা আমরা অল্প করে ক্লাসটি শেষ করে দিব আজকে। তো আগামী ক্লাসে আশা করি তোমরা সবাই থাকবে। আগামী ক্লাসে আমরা পরিধিগুলো জানবো এবং এবং অন্যান্য জ্ঞানের শাখার সাথে পরিধির সম্পর্কগুলো আছে আমরা সেগুলো জানবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা পরিণীতি সুশাসনের ধারণাটা জানলাম এবং এ সম্পর্কে কিছু সংজ্ঞা দেখলাম। আগামী ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।